ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে ভৌতবিজ্ঞান পোর্শনটা আছে সেইখান থেকে আজকের পাঠের বিষয় তাপ। আজ আমরা তাপের আলোচনা করব। আমরা আগের ভিডিওতেও তাপের সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা বাষ্পীভবন। প্রথম যে বিষয়টা বলা উচিত যে তরল পদার্থ থেকেই সাধারণত বাষ্প তৈরি হয়, তবে অনেক সময় কঠিন পদার্থ তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হতে পারে। যেমন কর্পূরকে বা ন্যাপথলিনকে তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হয়, কিন্তু সেটাকে আমরা বাষ্পীভবন বলবো না। তরল পদার্থ যখন বাষ্পে পরিণত হবে তখনই সেটাকে আমরা বাষ্পীভবন বলবো। তাহলে কঠিন পদার্থ যদি বাষ্পে পরিণত হয় তাকে কি বলা হবে? তাকে বলা হবে ঊর্ধ্বপাতন। এটা তোমরা সবাই খেয়াল রাখবে। আর একটা বিষয় হলো যে বাষ্পীভবন তো আমরা সবসময় দেখি যে কোনো ভেজা জিনিস থেকে বাষ্প তৈরি হয়, বা তরল যদি আমরা রেখে দিই, একটা বালতিতে জল রেখে দিই, কয়েকদিন পরে দেখব যে জল কমে যাচ্ছে বা কমে গেছে, সেটাও কিন্তু বাষ্প তৈরি হলো বলেই। তাহলে বাষ্পীভবন হলো তরল থেকে তাপ প্রয়োগে বাষ্প তৈরি করা, সেটা বাষ্পীভবন। এখন জল ফুটেও বাষ্প তৈরি হয়, আবার ভেজা গামছা তারে মেলে দিলেও বাষ্প তৈরি হয়। কিন্তু জল ফোটানোর জন্য তাপ দিতে হয়, গামছা থেকে জল বাষ্প হওয়ার জন্য, মানে যখন গামছা শুকিয়ে যাচ্ছে তখন আলাদা করে কোনো তাপ দিতে হয় না। পরিবেশের তাপেই সেই জল বাষ্পীভূত হয় বলেই গামছা আস্তে আস্তে শুকিয়ে যায়। আমি যদি রোদে নাও রাখি, আমি একটা ছায়া জায়গাতেও যদি গামছাটা ভেজা গামছাটাকে মেলে দিই তারে, তাহলেও কিন্তু সেই কারণে শোকায়। রোদে রাখলে তো আমরা তাপ দিচ্ছে বলে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, কিন্তু ভেজা গামছা ছায়াচ্ছন্ন জায়গায় রাখলেও কিন্তু সেটা শোকাবে। তাহলে এই দুটো বাষ্পীভবন কিন্তু এক নয়। একটা হচ্ছে বাষ্পায়ন, অর্থাৎ এই ভেজা গামছা শুকিয়ে যাওয়া, সেই সময় যে জল বাষ্পীভূত হচ্ছে সেটা বাষ্পায়ন প্রক্রিয়ায় হচ্ছে। আর আমরা যখন তাপ দিয়ে জলকে ফোটাচ্ছি তখন সেটা স্ফুটন। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে বাষ্পীভবন দু রকমের হয়, একটা বাষ্পায়ন আর একটা স্ফুটন। তাহলে এবার আমরা চলে আসব বাষ্পায়নের সম্পর্কে। বাষ্পায়নটাই আমরা বোধহয় বেশি দেখি। বাড়িতে মা ঘর মুছে দিলেন, বা ছোটরা স্লেটে লিখছে, জল ন্যাকড়া দিয়ে স্লেটটা মুছে দিল, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই বা 10-15 মিনিটের মধ্যেই সেই স্লেট শুকিয়ে গেল, বা ঘরের মেঝে শুকিয়ে গেল। তাহলে এটা বাষ্পায়ন হচ্ছে। বাষ্পায়ন সব সময় হয়। মাঠে ঘাটে বৃষ্টি হয়েছে, মাঠে ঘাটে জল জমেছে, পুকুর নদী নালা খাল বিল গ্রীষ্মকালে শুকিয়ে যাচ্ছে, মাঠ শুকিয়ে যাচ্ছে, সব বাষ্পায়ন প্রক্রিয়ায়। তাহলে বাষ্পায়ন জিনিসটা কি হলো? পরিবেশের তাপমাত্রায় বা যে কোনো উষ্ণতায় তরল পদার্থ বাষ্পীভূত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বাষ্পায়ন বলি। তাহলে বাষ্পায়নের কি কি বৈশিষ্ট্য রয়েছে? বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় হবে,
তরলের সমগ্র জায়গা থেকে হবে না, তরলের উপরিতল থেকে হবে। এবং বাষ্পায়নের জন্যে লিন তাপ লাগবে, সেই লিন তাপের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়। এর কোনো নির্দিষ্ট মাত্রা নেই। মোটামুটি অনেক সময় দেখা যায় বাষ্পায়নের জন্যে লিন তাপ প্রায় 5 থেকে 6,000 ক্যালোরি প্রতি গ্রাম জলকে বাষ্পীভূত করতে লাগে বাষ্পায়ন প্রক্রিয়ায়। তাহলে বোঝাই গেল বাষ্পায়নের 3টে বৈশিষ্ট্য, যে কোনো উষ্ণতায় ঘটে, সমগ্র তরলের তল থেকে ঘটবে না, উপরিতল থেকে কেবল ঘটবে, এবং বাষ্পায়নের জন্য লিন তাপ অনেক বেশি হবে, মানে স্ফুটনের তুলনায় অনেক গুণ বেশি হবে। তাহলে এইগুলো বাষ্পায়নের বৈশিষ্ট্য। এইবার আমরা দেখি বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপরে নির্ভর করছে। তাহলে বাষ্পায়ন প্রথম তাহলে বুঝতে পারলাম যে তরলের যেহেতু উপরিতল থেকে হয়, তাহলে তরলের উপরের তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। অর্থাৎ যত তরলের উপরের ক্ষেত্রফল তুমি বাষ্পায়ন বাড়াবে, ক্ষেত্রফল যত বাড়াবে তত বাষ্পায়ন দ্রুত হবে। সেই কারণে গরম চা কাপে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয় না, কিন্তু চাটা যদি আমি ডিশে ঢেলে খাই, যেহেতু ডিশের ক্ষেত্রফলটা চায়ের কাপের মুখের ক্ষেত্রফলের থেকে অনেক বেশি, বাষ্পায়ন দ্রুত হয় বলেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বাষ্পায়নের বৈশিষ্ট্য বলার সময় আরেকটা জিনিস বলা যেতে পারে, তোমরা বলতে পারো বাষ্পায়নের ফলে যেহেতু লিন তাপ নিয়ে বাষ্পীভূত হচ্ছে তরল, তাহলে সেই তরলটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, এটাও বলতে পারো। এটা তো খুব একটা সাধারণ পয়েন্ট, কোনো জায়গা থেকে বাষ্প হলে লিন তাপ নিলে সেটা ঠান্ডা হবেই। তো সেই কারণেই যত ক্ষেত্রফল বেশি হবে, তরলের উপরিতলের যত ক্ষেত্রফল বেশি হবে, বাষ্পায়ন তাড়াতাড়ি হবে এবং তোমার দ্রুত তরল ঠান্ডা হবে। তাহলে 2 নম্বর বিষয় কি, যে কোনো উষ্ণতায় ঘটবে। বাষ্পায়নের জন্য নির্দিষ্ট কোনো উষ্ণতা অর্জনের প্রয়োজন হবে না, এবং যদি তরলের উষ্ণতা বাড়ে তাহলে বাষ্পায়ন দ্রুত হবে। সেই কারণে গামছা রোদে দিলে তাড়াতাড়ি শোকায়। 3 নম্বর বিষয়, তরলের উপরের তলে বায়ু চলাচল যদি বেশি হয় তাহলে বাষ্পায়ন দ্রুত হয়। তার কারণ যদি তরলের তল থেকে বা তরলের উপরের বায়ু থেকে বাষ্পগুলো না সরে যায়, তাহলে সেখানে বাষ্প জমে যাবে, তাহলে সেই জমে যাওয়া বাষ্পায়নটাকে বাঁধা দেবে। কিন্তু তরলের উপরিতল থেকে যদি বায়ু চলাচল করে, তাহলে যে বাষ্প তৈরি হচ্ছে সেই বাষ্প সরে যাবে, ফলে বাষ্পায়নের বাধা পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 4 নম্বর, তরলের প্রকৃতির উপর বাষ্পায়ন নির্ভর করে। কিছু কিছু পদার্থ আছে পরিবেশের উষ্ণতায় বাষ্পীভূত তাড়াতাড়ি হয়, তার জন্য আলাদা করে তাপ দরকার হয় না। যেমন স্পিরিট, হাতে ঢাললেই খুব দ্রুত বাষ্পায়ন হয়। অ্যালকোহল, স্পিরিট, এইগুলোর ক্ষেত্রে এটা দেখা যায়। ক্লোরোফর্ম, হাতে দিলেই বাষ্প হয়ে যাবে। তার কারণ এদের প্রকৃতিটাই এরকম যে তারা পরিবেশের উষ্ণতায় দ্রুত বাষ্পীভূত হবে, তাপ দরকার হবে না। আর এই উপরে যে বায়ু চলাচল হলে, তরলের উপরিতলে বায়ু চলাচলে বাষ্পায়ন দ্রুত হয়, তারও একটা উদাহরণ বলে দিই। খেলে এসছো তোমরা, গাটা ঘেমে আছে, ফ্যানের তলায় বসলে আরাম লাগে, তার কারণ এমনিতেই তো গায়ের ঘাম বাষ্পীভূত হবে, কিন্তু যখনই ফ্যানটা চলবে তখন বাষ্পায়নের হার বাড়বে, সেই জন্য দ্রুত দেহটা ঠান্ডা হবে। লিন তাপ নিয়ে, আমি তো আগেই বললাম বাষ্পায়নের লিন তাপটা অনেক বেশি, লিন তাপ নিয়ে সে বাষ্পীভূত হতে থাকবে ঘামটা, ফলে দ্রুত বাষ্পীভূত হওয়ার জন্য দ্রুত দেহ ঠান্ডা হয়ে যায়।
সেই কারণেই গরমকালে ভেজা শরীরে বা যদি ভেজা জামা কাপড় পরে ফ্যানের তলায় বসা যায় তাহলে বাষ্পায়ন খুব দ্রুত হয়। বা কুকুর জিভ বের করে গরমকালে হাঁপায় কেন? ওটা হাঁপায় না, ওদের ঘর্মগ্রন্থিগুলো রয়েছে জিভে, জিভ থেকে ঘাম বেরিয়ে যায় এবং দেহ ঠান্ডা হয়। এই যে আমাদের ঘাম হয়, ঘাম কিন্তু দেহের উষ্ণতা কমানোর জন্যে হয় এবং সেই ঘাম বাষ্পীভূত হয় বলে দেহ থেকে লিন তাপ নেয়, প্রচুর লিন তাপ নেয় বলেই দেহ ঠান্ডা হয়। মানে ঘাম হয়ে আমরা আমাদের দেহের উষ্ণতা কমাই প্রকৃতপক্ষে। তাহলে এই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপরের যে বিষয়ে আসছি, স্ফুটন। তাহলে স্ফুটন এটা বাষ্পায়নের থেকে আলাদা, মানে কোনো তরল ফোটা, সেটাকে আমরা বলি স্ফুটন। অর্থাৎ স্ফুটনের তাহলে কীরকম সংজ্ঞা দেব? নির্দিষ্ট চাপে, এখানে চাপটা একটা ফ্যাক্টর, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল যদি তার সমগ্র তল থেকে বাষ্পীভূত হতে থাকে, সমগ্র অংশ থেকে বাষ্পীভূত হতে থাকে। তোমরা যখন দেখবে যে জল ফোটে তখন জলের ভিতর থেকেও বুদবুদ ওঠে, মানে কি ভিতর থেকেও বাষ্প তৈরি হচ্ছে, তাহলে তখন সেটাকে স্ফুটন বলে। তাহলে আরেকবার বলি যে কোনো তরল নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট উষ্ণতায় যদি তার সমগ্র তল থেকে বাষ্পীভূত হতে থাকে এবং যতক্ষণ ধরে সেই বাষ্পীভবন চলে ওই উষ্ণতা বজায় থাকে, সেই ঘটনাটাকে আমরা স্ফুটন বলি। তাহলে এই যে স্ফুটন কাকে বলে এটা তো আমরা বুঝতেই পারলাম। আমাদের এখানে দেখো লাল রং করে একটা পয়েন্টও দেওয়া রয়েছে স্ফুটন কাকে বলে। দ্বিতীয় যে বিষয়টা বৈশিষ্ট্য এবং লিনতাপ। প্রথম যেটা বলি স্ফুটনের বৈশিষ্ট্য, আমি সংজ্ঞার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য বলে ফেলেছি। 1 নম্বর হচ্ছে স্ফুটন তরলের সমগ্র তল থেকে হয়, সমগ্র অংশ থেকে হয়, তল তো না, সমগ্র অংশ থেকে হয়। 2 নম্বর স্ফুটন নির্দিষ্ট উষ্ণতায় হয়। 3 নম্বর স্ফুটন নির্দিষ্ট চাপে হয়। 4 নম্বর স্ফুটন যতক্ষণ চলবে ওই নির্দিষ্ট উষ্ণতা বজায় থাকবে। এইগুলোই স্ফুটনের বৈশিষ্ট্য। আর স্ফুটনের লিনতাপ, এটা বিভিন্ন তরলের জন্যে বিভিন্ন রকম লিনতাপ থাকে। অর্থাৎ স্ফুটনের লিনতাপ তরলের প্রকৃতির উপরে বা তরলের উপর নির্ভর করে। যেমন জলের, বিশুদ্ধ জলের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম প্রতি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্যে। অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল যখন ফুটবে, জল যখন ফুটবে তখন 537 ক্যালোরি করে তাপ 1 গ্রাম ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল বাষ্পীভূত হতে লাগবে। অর্থাৎ জলের, বিশুদ্ধ জলের ঠিক বলা উচিত না, অশুদ্ধি মেশানো জলের আবার একটুখানি লিনতাপ বেশি হয়, লাগে। তাহলে স্ফুটন যখন হবে বিশুদ্ধ জলের বা পাতিত জলের, তখন তার লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি প্রতি গ্রাম, যখন জলটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটবে। এই কথাটা অন্তত আলাদা করে বলা উচিত। জলের লিনতাপ, স্ফুটনের লিনতাপ কিন্তু 537 ক্যালোরি পার গ্রাম। আর আরেকটা বিষয় আমি দিয়েছি দেখো 2 নম্বরে হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে এবার স্ফুটনাঙ্ক কাকে বলে? আগে স্ফুটন কাকে বলে বলেছি, আর এবার স্ফুটনাঙ্ক কাকে বলে। তাহলে স্ফুটনাঙ্ক কাকে বলে? যে নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট চাপে তরলের স্ফুটন ঘটবে, সেটাই তার স্ফুটনাঙ্ক। হ্যাঁ, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল, এখানে নির্দিষ্ট উষ্ণতার সাথে নির্দিষ্ট চাপ কথাটাও বলতে হবে। নির্দিষ্ট চাপে, কেননা চাপ চেঞ্জ করলে আবার স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যায়। বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, এই কথাটাও বলতে পারো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরলের স্ফুটন শুরু হয় এবং যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকে,
সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। এটাই স্ফুটনাঙ্কের সংজ্ঞা। তাহলে এবার বিভিন্ন তরলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক আলাদা আলাদা হবে, স্বাভাবিক, এক নয়। যেমন বিশুদ্ধ জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্ক, পারদের স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেন্টিগ্রেড, তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক -253 ডিগ্রি সেন্টিগ্রেড, ডাইইথাইল ইথার তার স্ফুটনাঙ্ক 35 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে পরিবেশের উষ্ণতায় ফোটে বলেই খুব তাড়াতাড়ি ডাইইথাইল ইথার বাষ্পীভূত হবে। এইবার তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে তরলের প্রকৃতি। এটা আগেই এই যে আমি স্ফুটনাঙ্কগুলো বললাম তাতেই বুঝতে পারলে যে বিভিন্ন তরলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়। তারপরে তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি, আমি একটু আগেই বলেছি যে তরল বিশুদ্ধ বা পাতিত জল যদি, যেমন বিশুদ্ধ তরল এরকম যদি না হয়, কোনো পদার্থ যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার স্ফুটনাঙ্ক বাড়ে। যেমন লবণ মেশালে জলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, সেই কারণে কি হয়, তখন বেশি উষ্ণতায় ফোটে জল। হ্যাঁ, ফলে তার মধ্যে তাপ বেশি থাকে। তুমি যদি লবণ ছাড়া কোনো রান্না করো, রান্না হতে যে সময় লাগবে, লবণ মেশানো রান্না তরকারি যখন রান্না করছো তার একটু সময় কম লাগবে, কেন লবণ মেশানোর জন্যে ওই মিশ্রণটার স্ফুটনাঙ্ক একটু বেড়ে গেছে। আর যত স্ফুটনাঙ্ক বাড়বে ওই জিনিসটার মধ্যে তাপ বেশি জমবে, ফলে বেশি জমলে তাড়াতাড়ি রান্না হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে 1 নম্বর আমরা পেলাম যে তরলের স্ফুটনাঙ্ক তরলের প্রকৃতির উপর নির্ভর করে। 2 নম্বর পেলাম তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতির উপর নির্ভর করে। এবং 3 নম্বর হচ্ছে চাপ, একটা ফ্যাক্টর। চাপ যদি বাড়ানো হয় স্ফুটনাঙ্ক বেড়ে যায়, চাপ যদি কমানো হয় স্ফুটনাঙ্ক কমে। তার কারণ কি, স্ফুটন যখন হয় তখন বাষ্প বেরিয়ে তরলের উপরিতলে জমে। এবার তুমি যদি তরলের উপরিতল থেকে একটা চাপ প্রয়োগ করতে থাকো, বায়ুমণ্ডলীয় চাপ বা তরলের অন্য কোনো বাষ্পের চাপ, তাহলে কী হবে, সেই তরল থেকে জল বাষ্পীভূত হতে পারবে না, সেই বাষ্পটা বেরোতে পারবে না। তাহলে তখন তাকে বেরোতে গেলে বেশি উষ্ণতায় বেরোতে হবে। না, বেশি উষ্ণতা হলে কি হবে, তরলের অণুগুলোর গতিশক্তি বাড়বে, তখন সে বেরোতে পারবে। আবার যদি চাপ কমিয়ে দাও তখন কম উষ্ণতাতেই তরল বাইরে বেরিয়ে যেতে আরম্ভ করবে বাষ্পের আকারে। সেই কারণে, কেন তখন উপরে বাঁধাটা তো নেই, বাঁধা কমে গেছে। সেই কারণে আমরা বলি যে তরলের স্ফুটনের সময় চাপ একটা ফ্যাক্টর। বাইরের থেকে চাপ প্রয়োগ করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় তরলে, এবং যদি চাপ কমিয়ে দাও তরলের স্ফুটনাঙ্ক কমে যায়। স্ফুটনের সময় পরিবেশের উষ্ণতা কিন্তু কোনো ফ্যাক্টর নয়, সবসময় এটা খেয়াল রাখবে। পরিবেশের উষ্ণতা কোনো ফ্যাক্টর করে না, ওই তরলের নির্দিষ্ট স্ফুটনাঙ্কে পৌঁছালে তবেই স্ফুটন শুরু হবে। আমি সেই কারণে রোদে জল রাখলাম, জলের উষ্ণতা বাড়তে বাড়তে 100 ডিগ্রি হয়ে গেলেও সেটা নাও ফুটতে পারে বা ফোটে না। তার কারণ কি, তারপরে পরিবেশের তো টেম্পারেচার 100 ডিগ্রি নয়, ভিতরের জল তাপ গ্রহণ করতে করতে জলের ভিতরে তাপ যেতে যেতে সেটা না 100 ডিগ্রিতে পৌঁছেছে, কিন্তু সে তো তারপরেও আরও কিছু তাপ লাগবে, লিন তাপটা লাগবে 537 ক্যালোরি প্রতি গ্রাম, তবে তো সেই জল বাষ্পীভূত হবে, স্ফুটন হবে। তো সেই তাপ তো আর আসবে না, কারণ পরিবেশের টেম্পারেচার কম। সেই তাপ কখন আসে, যখন আমি রান্না করি, অর্থাৎ তলা থেকে আগুন বা গ্যাস বা কোনো ওভেনের সাহায্যে আমরা তাপ দিই, তখনই সেটা স্ফুটন হয়। তাহলে এইটা সবসময় খেয়াল রাখবে যে পরিবেশের টেম্পারেচারের উপরে স্ফুটন নির্ভর করে না। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। এইবার যে বিষয়টায় আসব সেটা কিছু দৈনন্দিন ঘটনাবলী, যেগুলো আমরা সবসময় দেখছি। হ্যাঁ, এই বাষ্পীভবনের সংক্রান্ত, অর্থাৎ বাষ্পায়ন এবং স্ফুটন সংক্রান্ত। প্রথম দেখো, আমি সবগুলো খুব সুন্দর করে
বিভিন্ন কালারে প্রশ্নগুলো দিয়েছি। যদি লেখাগুলো ছোট লাগে এমনিতেই ফুল স্ক্রিন করে এই ভিডিওগুলো দেখবে বা স্ক্রিনটা রোটেট করে নিয়ে পাশ থেকে দেখবে, তাহলে লেখাগুলো বড় হয়ে যাবে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, যদি তাও একটু দেখতে অসুবিধা হয় সেগুলো হাত দিয়ে স্ক্রিনটা টেনে একটুখানি এনলার্জ করে নেবে, অর্থাৎ জুম করে নেবে, তাহলেই সবগুলো দেখতে পাবে। এবং এই যে এখানে অনেকগুলো দিয়েছি, আমি 6টা দিয়েছি, এরকম আরও অনেক বিষয় থাকে, সেগুলো একটু চিন্তাভাবনা করবে। এই 6টাও পরীক্ষায় প্রশ্নের আকারে আসতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এবার আলোচনায় চলে আসি। প্রথম হচ্ছে, গরমের দিনে নদী নালা শুকিয়ে যায় কেন? এটা তো উত্তর খুব সোজা, যে গরমের কালে এমনি পরিবেশের তাপমাত্রা অনেক বাড়ে, ফলে বাষ্পায়ন দ্রুত হয় বলে গরমকালে নদী নালা শুকিয়ে যায়, নদী নালার জল শুকিয়ে যায়। শীতকালে শুকাবে না, শীতকালে পরিবেশের টেম্পারেচার কম। হ্যাঁ, আরেকটা, পরিবেশের টেম্পারেচার বাড়লে কী সুবিধা, আমি তো বলেছি বাষ্পায়নের জন্য প্রচুর তাপ লাগে, লিন তাপ, সেটা পাওয়া যায়। সেই কারণে গরমের দিনে নদী নালা, খাল বিল, পুকুরের জল তাড়াতাড়ি শুকায়। 2 নম্বর দিয়েছি কেন, ভিজা জামা কাপড় ভাঁজ করে তারে মেলে দিলে শুকোতে দেরি হয় কেন? হ্যাঁ, আমি একটা কাপড় ভিজালাম, দিয়ে ভাঁজ করে মেললাম, আর একটা কাপড় ভিজিয়ে টান টান করে একটুও ভাঁজ হলো না, পুরো খুলে মেলে দিলাম, তাহলে খুলে মেলে দেওয়া কাপড়টা তাড়াতাড়ি শোকাবে, ভাঁজ করাটা শোকাবে না। তার কারণ ওই যে ক্ষেত্রফলের সাথে বাষ্পায়নের একটা সম্পর্ক আছে। ভাঁজ করে রাখলে ক্ষেত্রফল কমে যাচ্ছে, ফলে বাষ্পায়নের হার কমে যাচ্ছে। আর যদি পুরো কাপড়টা 11 হাত কাপড়টা একেবারে টানা মেলে দাও, তাহলে কী হবে, তাড়াতাড়ি বাষ্পীভূত হবে। যারা কাপড় কাচেন, মানে লন্ড্রির শ্রমিকরা, তারা দেখবে যে কাপড় টাপড় কেচে ওই জন্য মাঠে টান টান করে পুরোটা টান টান করে মেলে দেয়, ভাঁজ করে মেলবে না। আমরা বাড়িতে কাপড় যখন মেলি বা মারা যখন মেলেন, তখন কয়েকটা ভাঁজ করে দেন, তাই একটু দেরি হবে, বাষ্পায়নের হারটা কমে যাবে, কেননা উপরিতলের ক্ষেত্রফল কমবে। 3 নম্বর দিয়েছি, বর্ষাকালের থেকে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? মনে হতে পারে যে বর্ষাকালে তো গরমকালে বর্ষা হয়, তাহলে বর্ষাকালে তো তাড়াতাড়ি শুকানো উচিত, টেম্পারেচার বেশি, শীতকালে তো টেম্পারেচার কম, কিন্তু দেখা যাবে শীতকালে তুলনায় বেশি তাড়াতাড়ি শুকাবে। তার কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্প একদমই থাকে না, আর বর্ষাকালে বাতাসে প্রায় 90% উপরে জলীয় বাষ্প থাকে। হ্যাঁ, মানে আমি যদি ধরি যে বাতাস সর্বোচ্চ যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে, সে যদি 100% হয়, তাহলে 95-96% পর্যন্ত থাকতে পারে, মানে 80%-এর উপরে তো থাকবেই। তাহলে এবার আমি একটু আগেই বললাম যে বাষ্পায়নের সময় যদি তরলের উপরিতলে যদি জলীয় বাষ্প জমে যায়, তাহলে তরল থেকে জলীয় বাষ্প বেরোতে পারে না। ঠিক সেই ব্যাপারটাই হয় বর্ষাকালে বায়ুতে এত জলীয় বাষ্প থাকে যে ভেজা কাপড় জামা থেকে জলীয় বাষ্প বেরোতে সময় লাগে, সেই জন্যেই শুকাতে দেরি হয়। কিন্তু শীতকালে বাতাসে একদমই জলীয় বাষ্প নেই, টেম্পারেচার কম হতে পারে, জলীয় বাষ্প একদম নেই, সেই কারণে খুব দ্রুত জল বাষ্পীভূত হয়ে যায়, সেই জন্য শীতকালে তাড়াতাড়ি শুকায় জামা কাপড় তুলনায়। তারপরের প্রশ্ন আছে, লবণ মেশানো জল পাতিত জলের থেকে দেরিতে ফোটে কেন? পাতিত জল মানে বিশুদ্ধ জল, ওর মধ্যে কোনো লবণ নেই। হ্যাঁ, কোনো জলকে ফুটিয়ে বাষ্প করে সেই বাষ্পকে ঠান্ডা করলে যে জল পাওয়া যায় সেটাকে বলে পাতিত জল, সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই ফুটবে। কিন্তু যখন আমি বললাম লবণ মিশিয়ে দেবো, যত বেশি করে লবণ মেশাবো তখন আর 100 ডিগ্রিতে ফুটবে না, ওই যে অশুদ্ধি মিশিয়েছি, তখন মোটামুটি 105 থেকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গিয়ে ফুটবে, ফুটাঙ্ক বেড়ে যাবে অশুদ্ধি মেশানোর জন্য, সেই জন্য লবণ মেশানো জল দেরিতে ফোটে। প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? তোমরা সবাই দেখেছো যে প্রেশার কুকারে যখন রান্না করা হয় তখন বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হ্যাঁ, মাংস যদি আমরা কড়াইয়ে রান্না করি, খাসির মাংস, যা সময় লাগবে প্রেশারে দেখা যাবে তার থেকে অনেক কম সময় লাগবে, কয়েকটা সিটি দিয়ে নিলেই হবে। তার কারণ প্রেশার কুকারের মধ্যে তো জলীয় বাষ্প আটকে থাকে, তোমরা দেখো জলীয় বাষ্প আটকাতে আটকাতে যখন চাপ বাড়ে তখন ওই প্রেশার কুকারের মাথায় যে ওয়েটটা থাকে সেটা উঠে খানিকটা জলীয় বাষ্প বের করে দেয়, একটা সিটি দেয় তখন। তাহলে ওই যে জলীয় বাষ্পটা ভিতরে জমলো, সে ভিতরে চাপ তৈরি করছে, অর্থাৎ
ভিতরে থাকা রান্নার তরলের উপর একটা চাপ তৈরি করছে, সেই চাপ স্ফুটনাঙ্ককে বাড়িয়ে দিচ্ছে। ফলে কী হবে, যত স্ফুটনাঙ্ক বাড়বে তো বেশি উষ্ণতায় ফুটবে। অর্থাৎ ভিতরের রান্নাটা, তুমি জলকে, বিশুদ্ধ জলকে চেষ্টা করলেও 100°C উষ্ণতার বেশি উষ্ণতায় ফোটাতে পারবে না। তার মধ্যে অশুদ্ধি মেশানো জল ওই 105-6°তে ফুটবে, তার থেকে বেশি উষ্ণতায় ফোটাতে পারবে না। কিন্তু প্রেশার কুকারের মধ্যে বায়ুমণ্ডলীয় চাপের মতন জলীয় বাষ্পের চাপ বাড়িয়ে দিয়ে, হ্যাঁ, প্রায় 2 থেকে 3 বায়ুমণ্ডলীয় চাপ তো করাই হয়, বা তার থেকে একটু বেশি হয়। ফলে প্রেশার কুকারের মধ্যে যে তরল থাকলো, তরলের মিশ্রণটি থাকলো, সে প্রায় 120-22°C উষ্ণতায় ফোটে। ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে যত বেশি তাপ থাকবে, যত বেশি স্ফুটনাঙ্ক বাড়বে, তত বেশি তার মধ্যে তাপ থাকবে। ফলে দেখা যাবে যে ভিতরের জিনিসপত্র তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, রান্না, মাংস হোক যাই হোক, তাড়াতাড়ি সিদ্ধ হবে। তাপ কতটা থাকবে সেটা তার উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বেশি হলে তার মধ্যে তাপ বেশি আছে। তাহলে স্ফুটনাঙ্ক যখন বাড়ছে, প্রেশার কুকারের মধ্যের চাপ যখন বাড়িয়ে দিচ্ছি, স্ফুটনাঙ্ক বাড়া মানে কি, তার মধ্যে তাপও জমছে বেশি, সেই কারণে রান্না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর লাস্ট যে প্রশ্নটা দিয়েছি, চাঁদে 0°C উষ্ণতায় জল কি ফুটবে? চাঁদে জল 0°C উষ্ণতায় কি ফুটবে? হ্যাঁ, এটা ফুটবে। তার কারণ ওখানে কোনো বাতাসই নেই, ফলে ওখানে কোনো চাপ নেই। ফলে যে তরল আমি নিয়ে যাব, সেই তরলের তাপেই জল বাষ্পীভূত হতে আরম্ভ করবে। বা চাঁদের যদি আমি দিনের দিকে থাকি, তাহলে সূর্যের তাপেই জল বাষ্পীভূত হবে, সেটা 0°তেই হয়ে যাবে। এবং সবথেকে মজা কি, বাষ্পীভূত হতে গেলে লীন তাপ নেবে, সেই তরল থেকে নেবে, এবং নিতে নিতে তরলটা একসময় 0°র নিচে উষ্ণতা হয়ে যাবে, তখন তরলটা জমে বরফে পরিণত হবে। তাহলে এই যে প্রশ্নগুলি রইল, এইগুলোও কিন্তু আসতে পারে পরীক্ষার জন্য, বা এই রকম অনেক প্রশ্ন আমরা করতে পারি। হ্যাঁ, যেমন 2-1টা আমি বলে দিই। হ্যাঁ, ভেজা গামছা বারবার নাড়লে কেন তাড়াতাড়ি শুকিয়ে যায়? মানে 2 হাত দিয়ে আমি যদি নাড়ি, হ্যাঁ, কেন তাড়াতাড়ি শুকিয়ে যায়? তারপরে প্লেটে, এটা আমি আগেও বলেছি, হ্যাঁ, প্লেটে তরল ঢেলে, গরম তরল ঢেলে খেলে তাড়াতাড়ি ঠান্ডা হয় কেন? ভাত যদি ছড়িয়ে দেওয়া হয় থালার উপরে, তাড়াতাড়ি ঠান্ডা হয় কেন? তা এরকম অনেক প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে যে কয়েকদিন পরে বৃষ্টি হলো, মানে কয়েকদিন গরমে যাওয়ার পরে, বৃষ্টি হওয়ার পরের দিন একটু বেশি গরম লাগে, হয়তো রোদ ওঠেনি, যেমন আজকে আমি যখন ভিডিওটা করছি চারিদিকে মেঘলা মতন আবহাওয়া, টেম্পারেচারও কম, কিন্তু আমাদের গরম লাগছে কেন? তা এই প্রশ্নের উত্তরটা আমি একটু বলে দিই, এটা তোমাদের ক্লাস 8-এ অত হয়তো কনসেপশনে থাকবে না। তার কারণ হচ্ছে কি, বাষ্পায়ন হচ্ছে, আর বাষ্পায়নের জন্যে লীন তাপ বেশি থাকে। তো মাঠ ঘাটে যে জল গত পরশু দিন বা গতকাল বৃষ্টিতে জমেছে, বা মাটি ভিজে আছে, সেই ভিজা মাটি থেকে জল বাষ্পায়ন হচ্ছে, এদিকে সূর্য নেই, মেঘলা, কিন্তু সেই বাষ্পায়ন হতে গেলে তো আমি বললাম বাষ্পায়নের লীন তাপ প্রচুর বেশি। আর লীন তাপ প্রচুর বেশি মানে কি, যে বাষ্প হচ্ছে তার মধ্যে তাপও বেশি থাকে, সেই বাষ্পযুক্ত মানে মানে গরম বাষ্প বায়ুমণ্ডলে জমছে, সেই কারণে আমাদের গরম লাগছে। এইটা হচ্ছে কারণ। 100°C উষ্ণতায় জল ফুটলে যে বাষ্প হবে, তাতে 537 ক্যালোরি বা তার সাথে একটু বেশি তাপ থাকবে। কিন্তু বাষ্পায়ন যদি 2000°C উষ্ণতায় হয়, তাহলে তার মধ্যে নিশ্চয়ই অনেক বেশি তাপ থাকবে। তার মধ্যে ভুল বললাম, 2000 ক্যালোরি যদি তাপ নিয়ে হয় বাষ্পায়ন, তাহলে নিশ্চয়ই তার মধ্যে তাপ অনেক বেশি থাকবে ওই বাষ্পটার মধ্যে। সেই কারণে একদিন বৃষ্টি হওয়ার পরের দিন বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্পটা আসছে ভেজা মাটি থেকে, বাড়ি থেকে, ভেজা রাস্তাঘাট থেকে, তার মধ্যে অনেক বেশি তাপ থাকছে বাষ্পায়নের জন্য, মানে বাষ্পায়নের লীন তাপ অনেক বেশি,
2-3 হাজার ক্যালোরিও হতে পারে বা তারও বেশি হতে পারে। বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় হয়, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাষ্পায়নের জন্যে লিন তাপ অনেক বেশি লাগে। সেই কারণে এই ব্যাপারটা হয় যে বাষ্পায়ন থেকে যে জলীয় বাষ্প তৈরি হয় তার মধ্যে অনেক বেশি তাপ থাকে। স্ফুটনের মাধ্যমে যে তাপ তৈরি হচ্ছে তার মধ্যে জলীয় বাষ্প তৈরি হচ্ছে বা বাষ্প তৈরি হচ্ছে তার মধ্যে তাপ অনেক কম থাকে। এটা এই উদাহরণ তো, মানে জল ফুটে বাষ্প হলে তার মধ্যে 537 ক্যালোরি বা তার বেশি প্রতি গ্রামে বা তার সামান্য বেশি তাপ থাকবে। কেননা জল তো 100 ডিগ্রিতে পৌঁছাতেও তাপ কিছুটা নিয়েছে, কিন্তু 1 গ্রাম মাটি থেকে 1 গ্রাম জল বাষ্পীভূত হতে গেলে তার মধ্যে 2-3 হাজার ক্যালোরি পর্যন্ত তাপ থাকতে পারে। তা সেই কারণেই এইরকম ব্যাপারটা হয়। মাঠঘাট থেকে যে জলীয় বাষ্প তৈরি হয় তাতে তাপ বেশি থাকে, সেই জন্যই গরম লাগে। আরও অনেক কারণ আছে অন্যান্য, সেটা পরে আলোচনা হবে। তাহলে আরও যেসব প্রশ্নগুলো আমি বললাম সেইগুলোর উত্তর ইচ্ছা করলে কমেন্টে লিখতে পারো, বা এরকম যদি অনেক চারধারে ঘটনা দেখো, তার যদি কিছু মনে হয় যে কেন হচ্ছে বুঝতে পারছো না, সেটা কমেন্টে লিখো, আমি অবশ্যই সেটা আমি উত্তর দেব কমেন্ট বক্সে। আর এইটা অবশ্যই পড়ে ফেলো বই থেকে পরীক্ষার জন্যে। আর একটা বিষয় হলো যে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো পাবে। তাহলে আজকে এই পর্যন্তই।